করোনা মোকাবেলায় জাতিসংঘকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর্থিক প্রণোদনা বাড়ানোর তাগিদ। চালের মজুদ খালাস না করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি। একে অপরের উপর দোষ চাপাচ্ছেন ব্যবসায়ীরা। তিস্তা সহ 7 নদীর পানি বন্টন সমস্যা সমাধানে আগ্রহী ভারত। আবারও সীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রুতি। মাস্ক কেলেঙ্কারিতে জেএমআই চেয়ারম্যান রাজ্জাক রিমান্ডে, খোঁজা হচ্ছে আরো 6 আসামিকে। এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরেক আসামি গ্রেফতার, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদ। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। করোনা মহামারী মোকাবেলায় জাতিসংঘকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেকসই উন্নয়ন বাস্তবায়নে উন্নত দেশগুলোতে আর্থিক প্রণোদনা বাড়ানোরও তাগিদ দিয়েছেন তিনি। জাতিসংঘ সদর দপ্তরে কোভিড-19 পরবর্তী অর্থনীতি ও উন্নয়ন বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, সবার জন্য সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা নিশ্চিত সহ 2030 সালের মধ্যে 17টি লক্ষ্য পূরণের তাগিদ আছে উন্নয়নশীল দেশগুলোর। তবে করোনা পরিস্থিতিতে লক্ষ্য অর্জনে ঘানি টানতে হচ্ছে ভুক্তভোগী দেশগুলোকে। এ অবস্থায় জাতিসংঘ সদর দফতরে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সরকার ও সরকার প্রধানদের নিয়ে অর্থায়ন সংক্রান্ত এই উচ্চ পর্যায়ের বৈঠক। এতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর্থিক সংকট মোকাবেলায় তুলে ধরেন 6 সুপারিশ। The advanced economies must fulfill their 0.7% ODA commitment. Second, we need to divert more private finance and investment to the developing countries. We must leverage science, technology, and innovation for closing the digital divide. প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নের তাগিদ দেন শেখ হাসিনা। আহ্বান জানান জাতিসংঘকে চালকের ভূমিকা পালনের। We need a well-coordinated roadmap to face COVID-19 crisis. The 2030 Agenda, the Paris Agreement, and the Addis Ababa Action Agenda can be our blueprint to overcome this crisis. UN must continue to play its catalytic role in this regard. করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক নিরাপত্তা ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য সরকারের অবস্থান তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। We immediately announces a $13.25 billion stimulus package equivalent to 4.03% of our GDP. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মজুদ করা ধান চাল বাজারে আনতে মিল মালিক ও ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তা না হলে সরকার কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর খাদ্য ভবনে খাদ্যমন্ত্রীর সাথে বৈঠকে সংকটের জন্য একে অপরকে দোষারোপ করে তর্কে জড়িয়ে পড়েন মিল মালিক ও চাল ব্যবসায়ীরা। মেহেদি হাসানের রিপোর্ট। আমরা স্বেচ্ছায় আপনার আমরা থেকে 53 টাকা বিক্রি করি, বিকাশের সত্য কিনা কারসাজিতে হঠাৎ চড়া চালের বাজার, কেজিতে 4 থেকে 5 টাকা বাড়তি। পাইকারি ব্যবসায়ী না মিল মালিক, কারা করছে সিন্ডিকেট? একে অপরের উপর দোষ চাপানোর পাশাপাশি আছে নানা অজুহাত। শ্রমিক, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, গার্মেন্ট, এরা কিন্তু ম্যাক্সিমাম মোটা চাল পায়। মোটা চাল শেষ হওয়ার কারণেই কিন্তু আজকে চিকন চালের উপর একটা প্রভাব পড়ে গেছে। হিসাব করেন আপনার আসল কি ধানের ঘাটতি না মেলানো ধান, প্রচুর ধান মজুত করে আজ কৃত্রিম সম্পদ করে বাজারে অস্থিতিশীল তৈরি করছে। তাহলে বিভিন্ন গোদামে শত শত টন ধান চালের মজুত কাদের? প্রশ্ন করলেন খাদ্যমন্ত্রী। 2 দিনে একটু গোপন সার্ভে করে
আমি প্রায় 50টা জায়গা আমি আবিষ্কার করেছি যে নিম্নে 100-150 টন, উপরে 2000 মেট্রিক টন পর্যন্ত ধান মজুত আছে, সাথে 400-500 মেট্রিক টন চাউলও মজুত আছে। বাজার নিয়ন্ত্রণে সবার সহযোগিতাও চাইলেন, তা না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ছিল মন্ত্রীর কণ্ঠে। অলরেডি মোবাইল কোর্ট শুরু হয়েছে। একদিনে নওগাঁতে 18টা মিল 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ, 50,000 এর করে জরিমানা করা হয়েছে 7 দিনের মধ্যে ধানগুলো বাজারে ছাড়তে এবং প্রতিদিন রিটার্ন দিতে বলা হয়েছে। সরকারি হিসাব বলছে দেশে এবার যা উৎপাদন তাতে নভেম্বর পর্যন্ত 55 লাখ টন চাল উদ্বৃত্ত থাকবে। তারপরও এ সময় এসে হঠাৎ করেই চালের বাজার নিয়ে চালবাজিতে নাভিশ্বাস ক্রেতার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সীমান্ত হত্যা বন্ধে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে প্রতিশ্রুতি দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। দুই পররাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে দুই বন্ধু রাষ্ট্রে সীমান্তে হত্যাকাণ্ড লজ্জাজনক বলেও একমত হন দুই মন্ত্রী। বৈঠক শেষে সংবাদ সম্মেলন ডক্টর মোমেন জানান, তিস্তা সহ অভিন্ন 7 নদীর পানি বন্টন সমস্যা সমাধানে আগ্রহী ভারত। প্রণব চক্রবর্তী রিপোর্ট। বারবার বৈঠক সত্ত্বেও বন্ধ করা যায়নি সীমান্ত হত্যা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রায় প্রাণ যায় নিরীহ মানুষের। দুই দেশের যৌথ পরামর্শক কমিটি জেসিসির 6ষ্ঠ ভার্চুয়াল বৈঠকে উঠে আসে সীমান্ত হত্যা বন্ধের প্রসঙ্গটি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও প্রতিশ্রুতি দেন সীমান্ত হত্যা বন্ধের। পরে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এবং যেসব এলাকায় মারা যায় সেখানে আমরা জয়েন্ট কি করব, মনিটরিং করব এবং স্পেশালি সেই সব এলাকায় আমরা স্পেশাল এফার্টস নেব যাতে কেউ না মারা যায়। এটা আমাদের জন্য লজ্জার, আর ভারতের জন্য লজ্জার। এই যে মারা যায়, এটা আমাদের যে সলিড রিলেশনশিপ, আমাদের যে সোনালী অধ্যায়, একজন মারা গেলে তখন এটা একটা ধপাস করে পড়ে। বৈঠকে তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি বন্টনের বিষয়েও আলোচনা হয়েছে। তিস্তা চুক্তির ব্যাপারে ভারতের আগ্রহ আছে বলেও জানান ডক্টর আব্দুল মোমেন। মন্ত্রী লেভেলে আপনার এগ্রিমেন্ট হয়েছে, আপনার ইনিশিয়ালও হয়েছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। তো আমরা এটা জোর দিয়েছি যে এটা ইমপ্লিমেন্টেশন করার জন্য, এবং সেই সাথে বাকি আরও 6টা রিভার সেগুলোরও সব ধরনের মীমাংসা, যত আউটস্ট্যান্ডিং ইস্যুজ আছে মীমাংসার জন্য, এবং তারা সেইটাতে যথেষ্ট আগ্রহ দেখিয়েছে। আগামী ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে অনেক সমস্যায় সমাধান মিলবে বলেও বিশ্বাস করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। একাধিক ইস্যু তুলেছি ট্রেড এন্ড ইনভেস্টমেন্টে, এবং দে আর ভেরি কনসিডারেট টু ইট। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। N95 মাস্ক কেলেঙ্কারিতে শেষ পর্যন্ত গ্রেফতার হলেন জেএমআই চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। সকালে মামলা দায়েরের পর রাজধানীর সেগুনবাগিচা এলাকায় গ্রেফতার করা হয় তাকে। পরে তাকে আদালতে হাজির করা হলে 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়। করোনা মহামারীর শুরুতেই নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহে দুর্নীতির বিস্তর অভিযোগ আছে শিবিরের রাজনীতির সাথে জড়িত রাজ্জাকের বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। করোনা মহামারীর শুরুতেই N95 সিল মেরে নকল মাস্ক সরবরাহ করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়। আর এই নকল মাস্ক ও নিম্নমানের পিপিই সরবরাহ করে জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। এ কাজে তার সহযোগী ছিলেন কেন্দ্রীয় ঔষধাগারের 6 কর্মকর্তা কর্মচারী। মধ্য জুন থেকে টানা 3 মাসের অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদক এর তথ্য পায়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকালে আব্দুর রাজ্জাক ও তার 6 সহযোগীর বিরুদ্ধে মামলা করে দুদক। দুপুরে সেগুনবাগিচা এলাকা থেকে প্রধান আসামি রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। পরে জেএমআইয়ের রাজ্জাকের মাস্ক কাণ্ড সহ দুর্নীতির অভিযোগের বিস্তারিত জানান দুদক সচিব। মামলা করলেই তো হবে না, মামলাটি আদালতে প্রমাণ করতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে। সেটি সেই ধরনের তথ্য যেগুলো পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর তদন্তকালীন সময়ে তাদের যুগ সাজসে যদি আরও কারো নাম আসে, সেটি তদন্তকারী কর্মকর্তা তদন্তের সময় বের করবেন এবং তাদের বিরুদ্ধে রিপোর্ট প্রদান করবেন।
মাস্ক কেলেঙ্কারির সাথে জড়িতদের সম্পদের হিসাব নেওয়া হবে বলেও জানান সচিব। বাকি 6 আসামিকেও গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি। অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকেও দুদক গ্রেফতার করেছে ট্র্যাপ কেসে। সুতরাং এই ক্ষেত্রেও গ্রেফতারের প্রয়োজন হলে তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে সেটি করবে। যে সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে তাদের সকলের সম্পদের ইনকোয়ারি করা হবে এবং এ ব্যাপারে কমিশন থেকে সম্পদের নোটিশ তাদেরকে ইস্যু করা। এদিকে রাজ্জাককে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের মামলায় আসামি শাহ রনি, রাজন ও আইনুলকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিদের পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী। এদিকে মামলার আরেক আসামি তারেককে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। সিলেটের মহানগর ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে হাজির করা হয় আসামি শাহ রহমান রনি, রাজন ও আইনুলকে। পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালতে ধর্ষকদের পক্ষে কোনো আইনজীবী আজও দাঁড়াননি। বলতে চাই, আজকে যারা আমরা ছিলাম এই আদালতে আইনজীবী, আমরা ভবিষ্যতে এই আসামিদের পক্ষে কিংবা এই দোষীদের পক্ষে আমরা থাকবো না। এই মামলায় যে লুণ্ঠিত মালামালগুলা কোথায় কার কাছে কি অবস্থায় আছে, স্বর্ণালংকার, টাকা পয়সা, সেইগুলার উদ্ধার সংক্রান্ত ব্যাপারে মাননীয় আদালত উভয় পক্ষকে শ্রবণান্তে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে এমসি কলেজ ক্যাম্পাসে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। কর্মসূচি থেকে দোষীদের ছাত্রত্ব বাতিল সহ 10 দফা দাবি তুলে ধরা হয়। এই সাইফুর রনিরা আজকে দর্শনের মতো জঘন্য অপরাধ করেছে, এটাই প্রথম নয়। এর আগে তারা অসংখ্য নারীদেরকে হ্যারাসমেন্ট করেছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অসংখ্য সাধারণ ছাত্রদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। আমরা বারবার বিচার চেয়েছি, আমরা বিচার পাইনি। দর্শনকারীদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসা না হয় তা আগামী দিনে 1000 সাইফুর তৈরি হবে। ধর্ষণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে, কথা বলেছে কলেজের অধ্যক্ষের সাথে। হোস্টেল ম্যানেজমেন্ট, তারপরে হোস্টেলের যে নিরাপত্তার যে বিষয়গুলো আছে এবং কলেজ কর্তৃপক্ষ কিভাবে রেসপন্স করেছেন বা এই জায়গায় কোনো ধরনের ল্যাকিংস আছে কিনা সেগুলো আমাদেরকে খতিয়ে দেখার জন্য বলা হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জের দিরাই থেকে মামলার আরেক আসামি তারেককে গ্রেফতার করেছে র্যাব। গত শুক্রবার রাতে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত কয়েকজন বখাটে। সমর ইসলাম, 21 টেলিভিশন। এদিকে সিলেটে এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের দায় নিরূপণে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসককে নিয়ে করা 3 সদস্যের কমিটিকে 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ শতপ্রণোদিত রুল সহ এই আদেশ দেন। আরও জানাচ্ছেন শাকের আরজু। সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনা নিষ্ঠুর ও জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন হাইকোর্টের নজরে আনলে এ মন্তব্য করেন উচ্চ আদালত। কলেজ প্রিন্সিপালের যে মন্তব্যগুলো সেখানে আদালত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং এই যে কমিটিকে মাননীয় আদালত আইওয়াশ বলেছেন এবং যে মাত্র 2 জন গার্ডের যে বিষয়টা কালকে সিলেট জেলা আইনজীবী সমিতি সেই বিষয়টা কনসার্ন করেছিলেন, 2 জন গার্ডকে সাসপেন্ড করে এটা পার পাওয়া এবং এটা টোটালি আইওয়াশ। শুনানি শেষে এই ঘটনায় সিলেট এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। আগামী 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হেডেড বাই দ্য জাজ লার্নেড নারী ও শিশু ট্রাইব্যুনাল, ওনাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আজকে থেকে 15 দিনের মধ্যে এই ইনকোয়ারি কমিটি মাননীয় আদালতের কাছে রিপোর্ট উপস্থাপন করবেন। ইনকোয়ারি কমিটি যারা আছে ওনাদের নিরাপত্তার জন্য পুলিশ সুপারকে নির্দেশনা দিয়েছেন।
পাশাপাশি কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। কলেজের রেসপন্সিবল পারসন হচ্ছেন প্রিন্সিপাল, হোস্টেল সুপার, ওনাদের দায়িত্ব কোনোভাবে ওনারা এড়াতে পারেন না। আগামী 18ই অক্টোবর পরবর্তী আদেশের জন্য দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর দাবিতে এবার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করল প্রবাসীরা। মন্ত্রণালয়ের কর্মকর্তা FM বুরহানুদ্দিন সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে সাংবাদিকদের তিনি জানান, যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের নতুন আবেদন করতে হবে। এদিকে আজও টিকিটের জন্য বিমান ও সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় করেন প্রবাসীরা। তবে 30 সেপ্টেম্বর যাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে তারা টিকিট পাননি। জসিম জুয়েলের রিপোর্ট। ভিসা ও আকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর দাবি সৌদি আরব প্রবাসীদের। এ দাবিতে কারওয়ান বাজার থেকে মিছিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যান তারা। পথে পুলিশ বাধা দিলেও বাধা উপেক্ষা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন প্রবাসীরা। ভিসার মেয়াদ না বাড়ালে তাদের সৌদি আরব যাওয়া আটকে যাবে, তাই সরকারের হস্তক্ষেপ চান প্রবাসীরা। আমরা কিভাবে আমাদের কর্মস্থানে যাব, এটাই আমাদের দাবি। আমাদের ভিসা কি করতে হবে, আকামা কি করতে হবে, টোটাল গভর্নমেন্টের দায় নিতে হবে। আমাদের ভিসা যাতে অটোমেটিক মানে বাড়তির দিকে যায়, ঠিক আছে, আমাদের কর্মস্থলে যেতে পারি। এক পর্যায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক মহাপরিচালক প্রবাসীদের সরকারের চেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ বাড়ানো সম্ভব নয়। যাদের মেয়াদ নেই নতুন করে তাদের ভিসা আবেদন করতে হবে। ভিসার মেয়াদ তো অটো বাড়ার কোনো সুযোগ নেই, কারণ আপনার ইমিগ্রেশন সিস্টেমেই তো ওইটা ভিসা এক্সপায়ার দেখাবে। সুতরাং ইমিগ্রেশন সিস্টেম যদি না নেয় তাহলে তো মানুষ ঢুকতে পারবে না সৌদি আরবে। এদিকে মঙ্গলবার ভিসার জন্য বিমান ও সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে জড়ো হন প্রবাসীরা। সৌদি এয়ারলাইন্স থেকে টিকিট দেয়া হলেও 30 সেপ্টেম্বর যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ প্রবাসীদের। 30 তারিখ পর্যন্ত ছুটির মেয়াদ আছে, অনেক বলতেছে যে ছুটির মেয়াদ বাড়ায় হাইরা পরে আসেন, টিকিট দেয়নি। আপনার তো 30 তারিখ পর্যন্ত আছে, যাইতে পারবেন না, সিট খালি নাই। তাই আমি তো বললাম যে ফ্লাইট তো আছে অনেক, যাদের ভিসা আরো বেশি আছে হ্যাগুলো একটু পিছনে করেন, আমাদেরকে দিয়ে দেন, আমরা এখন কোথায় যাব? তখন ওরা বলতেছে কি যে না, দেওয়া যাবে না। সংকট কাটাতে সরকারের হস্তক্ষেপ চান সৌদি প্রবাসীরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 দেশে আরও 26 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 5219। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে 106টি ল্যাবে 12,869টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1488টি। এ পর্যন্ত মোট শনাক্ত 3,62,043 জন। নতুন 1,625 সহ সুস্থ হয়েছে 2,73,698 জন। করোনায় পুরুষ মারা গেছে 4,039 এবং নারী 1,180 জন। এবার ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটিতে থাকতে পারবেন না ওয়ার্ড কাউন্সিলররা, তবে থানা ওয়ার্ডের কমিটিতে জায়গা পেলেও শীর্ষ 2 পদে নয়। জনপ্রতিনিধিরা যাতে জনগণের সেবায় বেশি সময় দিতে পারেন সেজন্যই এ সিদ্ধান্ত। প্রণব চক্রবর্তী রিপোর্ট। করোনা মহামারীতে সবকিছুর মতো থমকে ছিল রাজনৈতিক কর্মকাণ্ড। নতুন স্বাভাবিক জীবনে ফিরেছে বাংলাদেশ, তাই সাংগঠনিক রাজনীতিতে নজর দিয়েছে আওয়ামী লীগ। উপকমিটির পাশাপাশি জেলা ও মহানগর কমিটি পূর্ণাঙ্গ করারও নির্দেশনা এসেছে। এবার নির্বাচিত কাউন্সিলররা কি থাকছেন মহানগর আওয়ামী লীগের কমিটিতে? মহানগরের শীর্ষ নেতারাই বা কি ভাবছেন বিষয়টি নিয়ে? নগর কমিটিতে আমরা কোনো জনপ্রতিনিধিকে দিইনি। যদি নেত্রী মনে করেন যে তাদেরকে দেওয়া দরকার তাহলে নেত্রী দেবেন। কারণ একজন যদি 2-3টা পদে থাকি তাহলে অনেকে বঞ্চিত হয়। কে থাকবেন কমিটিতে, কে থাকবেন না এটা আমরা জানি না। আমরা জানি যে তারা সাবেক ছিলেন, আমরা শুধু নামের পাশে লিখে দিয়েছি যে কারা অ্যাক্টিভ ছিলেন, কারা অ্যাক্টিভ ছিলেন না। 2015 সালে সিটি কর্পোরেশন নির্বাচনের আগে আওয়ামী লীগের সিদ্ধান্ত ছিল ঢাকা মহানগর বা মহানগরের থানা ও ওয়ার্ডে সভাপতি সাধারণ সম্পাদকরা মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন পাবেন না।
একইভাবে মেয়র ও কাউন্সিলররাও থানা ও ওয়ার্ড শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পাবেন না, যার যে দায়িত্ব তা সঠিকভাবে পালনের নির্দেশনা কেন্দ্রের। নির্বাচিত কাউন্সিলররা যদি দলের সেইভাবে নিবেদিত, ত্যাগী, পরীক্ষিত নেতাকর্মী হয়ে থাকে, নিশ্চয়ই তারাও এখানে জায়গা পাওয়ার কথা। যারা বিতর্কিত, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত আছে বলে অভিযোগ আছে, এই সমস্ত লোকজনগুলোকে কোনো পর্যায়েই সাংগঠনিক অন্তর্ভুক্তি না রাখা। গত বছরের 30 নভেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের 2 অংশের সম্মেলনে সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সম্প্রতি মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দিয়েছে কেন্দ্র। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দেশ ও জনগণকে নিয়ে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কেবল সফল রাষ্ট্রনায়কই নন, বহুমাত্রিক সামাজিক নিরাপত্তার প্রবর্তক। শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন। ইবনুল শাওনকে সাথে নিয়ে আদিত্য মামুনের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠান। তার কর্মময় জীবন, সংগ্রাম এবং নেতৃত্ব নিয়ে কথা বলেন বক্তারা। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ভার্চুয়াল আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই এগিয়ে যাচ্ছে দেশ। বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সচিব KM শহীদুল্লাহ। ধানমন্ডিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনায় যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ৭৫-এর পরে শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেয় জিয়াউর রহমানের সমালোচনা করেন তিনি। বহুদলীয় গণতন্ত্রের কথা বলতে বলতে মুখে ফেনা উঠিয়ে দেন। সেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা থেকে বঙ্গবন্ধুর কন্যা, জাতির পিতা কন্যাকে তাকে বাংলাদেশে আসতে দেয়নি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী বলেন, দেশে যা কিছু অর্জন সবই জাতির পিতা ও তার কন্যার হাত ধরে এসেছে। সবচাইতে দুর্বল এবং ভঙ্গুর একটা অবস্থা সেই সময়। সেই অবস্থায় দলের হাল ধরবার জন্যে তিনি এলেন পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করবার অঙ্গীকার নিয়ে। পরে শেখ হাসিনাকে নিবেদিত 52 ভাষায় অনুদিত পিস অ্যান্ড হারমোনি শিরোনামে 16টি কাব্য সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। পাঠ করা হয় সংকলন থেকে কবিতা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। দিন দিন বাড়ছে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার সংখ্যা। আইন হওয়ার পর গেল 2 বছরে 1000-এরও বেশি মামলা হয়েছে। এর বেশিরভাগই 25 ও 29 ধারায় ভাবমূর্তি ক্ষুণ্ণ ও মানহানির অভিযোগ। প্রমাণ ও সত্যতা না থাকায় খারিজ হয়ে যাচ্ছে অনেক মামলা। আর তাই মামলা গ্রহণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিলেন আইনমন্ত্রী। শাকির আরজুর সহায়তায় ইবনুল শাওনের রিপোর্ট। বিভিন্ন আইডি থেকে মানে আমার পিকচার ইউজ করছে ফটোশপ করে বা এডিট করে আমাকে মেসেজ করতো। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী লামিয়া ফাইজার মতো অনেকেই এভাবে হয়রানির মুখোমুখি হচ্ছেন। একটা সময় গিয়ে তারা আমার কাছে টাকা চেয়ে বসলো যে হ্যাঁ আমি আপনার এই পিকচার ডিলিট করে দেবো আপনি যদি আমাকে টাকা দেন। একটা সময় গিয়ে ফ্যামিলির সাথে শেয়ার করলাম আর এতটাই ডিপ্রেস ছিলাম যে সুইসাইডাল অ্যাটেম্প পর্যন্ত নেয়ার মতো অবস্থা ছিল। এসব অপরাধ রোধে হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে কটূক্তি, ব্যক্তিগত পর্যায়ে নানা ধরনের হুমকি ধামকি ও মানহানির ঘটনায় হচ্ছে মামলা। এসব মামলায় গ্রেফতারও হয়েছেন অনেকে। গেল 2 বছরে সংবাদকর্মীদের বিরুদ্ধে 50 মামলায় 37 সংবাদকর্মী গ্রেফতার হন। পূর্বের আইসিটি ও বর্তমান ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মামলার বিচার হচ্ছে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে। 2013 থেকে 2019 পর্যন্ত ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা এসেছে প্রায় 2400। গত 7.5 বছরে নিষ্পত্তি হওয়া প্রায় 1000 মামলার মধ্যে 450 মামলা নিষ্পত্তি হয় চূড়ান্ত প্রতিবেদনের মধ্য দিয়ে। বহু মামলায় অভিযোগ গঠনের উপাদান না থাকায় অব্যাহতি পেয়েছেন আসামিরা।
আইনমন্ত্রী বলছেন মামলা করা সবার সাংবিধানিক অধিকার। মামলা করার স্বাধীনতা আছে, জনগণ যদি ক্ষুব্ধ হয় তাকে মামলা করা থেকে তো বিরত করতে আমি পারবো না বা কেউই পারবে না, আইনের শাসন এটা বলে না। তবে কেউ যাতে অযথা হয়রানিতে না পড়ে সেটি খেয়াল রাখার আহ্বান মন্ত্রীর। এইরকম মামলার তদন্ত সুষ্ঠু হয় এবং এইরকম মামলা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খানুরূপে দেখে আদালত এটাকে বিবেচনা করে এবং যেখানেই দেখে যে ত্রুটি আছে খারিজ করে দেয়। আদালতকেও এই মামলা গ্রহণ করার ব্যাপারে কিছুটা সতর্কতা দেখাতে হবে। তার কারণ এই যদি পরিসংখ্যান হয় তাহলে মানুষ যাতে হয়রানি শিকার না হয় সেটার একটা ব্যবস্থা করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক না হলে মামলার সংখ্যা কমবে না বলেই মনে করছে আইন মন্ত্রণালয়। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের উখিয়ায় ইয়াবা ও মানব পাচারের প্রতিবাদ করায় কিশোর নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনকারীরা কিশোর সৈয়দ আহমদকে গরু চুরির অপবাদ দিয়ে খুঁটিতে বেঁধে জুতার মালা পরিয়ে ভিডিও করে, পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। উখিয়া থানায় মামলা করায় হুমকির মুখে পড়েছে নির্যাতিত কিশোরের পরিবার। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। উখিয়ার সোনারপাড়া গ্রামের মাদক পাচারকারীদের বিরুদ্ধে জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেছিলেন সৈয়দ আহমেদ। এরপরই মানব পাচার মামলার আসামি জালাল আহমদ ও তার গুন্ডাদের হাতে নির্যাতিত হওয়ার ঘটনা এভাবে বর্ণনা করেছিলেন তিনি। এমন মায়ের দিয়েছে 5-6 জন ধরে আমাকে লাঠি আগার পরে লসিদি বাঁধছে, বাঁধার পরে সুন্দর করে এনে একদাক মাথা এড়াইছে, কোদাল দিয়ে একদাক এড়াইছে বিলেট দিয়ে। গরু চুর মামলা হয়ে না, তারপর আমাকে কি করলো জুতার মালা দিয়ে দিয়েছি। ইউপি সদস্য ঘটনার সত্যতা স্বীকার করেন। স্থানীয়দের সহায়তায় নির্যাতনের শিকার কিশোরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। সারা রাতভর ধরে ছেলেটাকে অমানসিক নির্যাতন করছে, মাথা নেড়া করে জুতার মালা দিয়ে গ্রামবাসীকে খুব ঘুরাইছে। ঘটনায় অভিযুক্ত জালাল আহমদ সহ 4 জনকে আসামি করে উখিয়া থানায় মামলা করা হয়েছে। আইনগত যে ব্যবস্থা সেটা ইনশাল্লাহ প্রক্রিয়াধীন এবং যে এই অপরাধের সাথে জড়িত তাকে আইনের আওতায় আনা হবে। তবে অভিযুক্ত জালাল আহমদ নির্যাতনের কথা অস্বীকার করলেও মাথা নেড়া করার কথা স্বীকার করেছেন। দেখার জন্য গেছি, ওখানে আমি একটা কোদাল নিয়ে এমনি দুষ্টামি করছি। ঘটনা তদন্ত করে দ্রুত বিচারের দাবি স্থানীয়দের। রত্না জামান, 21 টেলিভিশন। যশোরে আকিজ জুট মিলের তত্ত্বাবধানে প্রকাশিত অনলাইন পোর্টাল দৈনিক আকিজের আলোর সংবাদকর্মী ও কর্মকর্তাদের নিয়ে কর্মশালা হয়েছে। শিল্পনগরী নওয়াপাড়ার আকিজ সিটির দরবার হলে কর্মশালায় আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন সমাজের শোষিত ও বঞ্চিতদের কথা তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মানুষকে উপকৃত করতে পারবে, কি করে মানুষগুলো উপকৃত হবে এই ভিডিও করা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সিরাজগঞ্জের সলঙ্গায় চালু হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হাটিকুমরুল বাজার উপশাখা। আলম চেয়ারম্যান মার্কেটের 2য় তলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোহাম্মদ মুস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক সহ ঊর্ধ্বতন নির্বাহী উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল হয়। ঢাকার উত্তর বাড্ডায় সাতারকুল বাজারে রিয়াজ সুপার মার্কেটে চালু হলো সোশ্যাল ইসলামী ব্যাংকের 50তম উপশাখা। প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী উপশাখার উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তৌহিদ উল আলম, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সিরাজুল হক ও কোম্পানির সচিব আব্দুল হান্নান খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চালু হলো ইসলামী ব্যাংক বাংলাদেশের কুষ্টিয়ার ভেড়ামারা, চট্টগ্রামের খুলশী, জয়পুরহাটের কালায় ও ঢাকার আশুলিয়া শাখা।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে নতুন এই 4টি শাখা উদ্বোধন করেন। এ সময় অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা, মোহাম্মদ কায়সর আলী ও মোহাম্মদ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মোশাররফ হোসাইন সহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। শ্রীলঙ্কা সফর স্থগিত হলেও 2021 সালের মার্চে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল। সফরে 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলবে টাইগাররা। এরই মধ্যে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। ক্রাইস্টচার্চ হামলার 2 বছর পর নিউজিল্যান্ড যাচ্ছে সাকিব মুশফিকরা। সূচি অনুযায়ী 13 মার্চ ডানেডিনে হবে প্রথম ওয়ানডে, 17 ও 20 মার্চ যথাক্রমে ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে হবে শেষ 2 ওয়ানডে। নেপিয়ারের টি-20 শুরু হবে 23 মার্চ, দ্বিতীয় ম্যাচ 26 মার্চ অকল্যান্ডে এবং 28 মার্চ হ্যামিল্টনে হবে শেষ টি-20। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্থিক অনিয়ম ও পাতানো ম্যাচ দূর করতে নীতিমালা তৈরি সহ 21 দফা ইশতেহার ঘোষণা করেছেন সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক। ফুটবলের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দেন তিনি। সংবাদ সম্মেলনে মানিককে সমর্থন জানিয়ে ভোট চেয়েছেন আরেক সাবেক জাতীয় ফুটবলার সাব্বির। খোকন পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন সৌরভ ইমাম। বাফুফের নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ছে নির্বাচনী উত্তাপ। করোনা মহামারীর মধ্যে নির্বাচনে ভোটারদের সমর্থন লাভের চেষ্টা প্রার্থীদের। এরই মধ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। এবার ফুটবলের উন্নয়নে 21 দফার ইশতেহার দিলেন সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক। কাউন্সিলররা সবাই আশ্বাস দিয়েছে যে 3 তারিখে তারা পরিবর্তনের ডাক দিবে, তো সেইটুক আশ্বাস নিয়ে আমি এখনও আছি বেঁচে। তো 3 তারিখে যদি সেটা দেয় আন্তরিকভাবে গ্রহণ করব। সংবাদ সম্মেলন থেকে শফিকুল ইসলাম মানিকের পক্ষে ভোট চান সাবেক তারকা ফুটবলার রুম্মন ওয়ালি বিন সাব্বির। মানিক ভাই দাঁড়িয়েছে, মানিক ভাইয়ের কমিটমেন্ট অনুযায়ী তার লাইফটা ডিসিপ্লিন, সে যদি আসতে পারে আমার কাছে মনে হয় যে কিছু একটা করতে পারবে। হয়তো সালাউদ্দিন ভাই যতটুকুটা করেছে তার চেয়ে ভালো করতে পারবে। আগামী 3 অক্টোবর হবে বাফুফে নির্বাচন। আসার জন্য সৌরভ ইমাম, 21 টেলিভিশন। বাংলাদেশের ফুটবল উন্নয়নে অর্থ সংকটকেই মূল বাধা মনে করছেন কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের সহসভাপতি প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া। 3 অক্টোবর ফুটবল ফেডারেশনের নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের কাছে নিজের পরিচিতি ও পরিকল্পনার কথা জানান তিনি। নির্বাচিত হলে নিজ উদ্যোগে আর্থিক সংকট দূর করার চেষ্টা করবেন বলে জানান আতাউর। এছাড়া আধুনিক সরঞ্জাম সমৃদ্ধ জিম ও বিশ্বমানের স্টেডিয়াম নির্মাণ করার পরিকল্পনা তার। জেলা ও বিভাগীয় লীগ নিয়মিত করা এবং ক্লাবগুলোকে পৃষ্ঠপোষকতা করার ঘোষণাও দেন এই সহসভাপতি প্রার্থী। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা মোকাবেলায় জাতিসংঘকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার, আর্থিক প্রণোদনা বাড়ানোর তাগিদ। চালের মজুদ খালাস না করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি, একে অপরের উপর দোষ চাপাচ্ছেন ব্যবসায়ীরা। তিস্তাসহ 7 নদীর পানি বন্টন সমস্যা সমাধানে আগ্রহী ভারত, আবারও সীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রুতি। মাস্ক কেলেঙ্কারিতে জেএমআই চেয়ারম্যান রাজ্জাক রিমান্ডে, খোঁজা হচ্ছে আরও 6 আসামিকে। এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরেক আসামি গ্রেফতার, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।